প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিশোর বাদলানি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুন রশিদ, সহযোগী অধ্যাপক, ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। আমরা দীর্ঘ কিছুদিন ছুটি ছিল, শীতকালীন ছুটি ছিল। তারপর আজকে আমরা প্রথম ম্যাথ ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। নতুন বছরে আমরা ধারাবাহিক যে আলোচনা করছিলাম একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র ত্রিকোণমিতি নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা একটি ক্লাস করেছিলাম আগে, আজকে আমাদের ত্রিকোণমিতির দ্বিতীয় ক্লাস। আমরা আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো এবং মনোযোগ সহকারে আজকের ক্লাসটি করবে। এবং যারা জয়েন করেছো তোমাদেরকে স্বাগত, এবং তোমাদের সাথে যারা জয়েন করে নাই তাদেরকে তোমরা আমাদের ক্লাসটা অবশ্যই শেয়ার করে দাও, ওরাও দেখতে পারবে এবং ওরাও উপকৃত হবে। আমরা গত ক্লাসে যে আলোচনা করছিলাম, আগে আমরা সেই আলোচনাগুলো আবার একটু পুনরালোচনা করে তারপর আমরা আজকে নতুন বিষয় নিয়ে কথা বলবো। আমরা যে আলোচনা করেছিলাম গত ক্লাসে, আমরা ত্রিকোণমিতিক অনুপাত প্রথম পত্র, এটা ষষ্ঠ অধ্যায় নিয়ে আমরা কথা বলেছিলাম। তো ষষ্ঠ অধ্যায়ে আমরা যে আলোচনাগুলো করেছিলাম শিখন ফল সহ, তো আমরা সেখানে না গিয়ে আমাদের মূল যে টার্গেটটা আমরা ছিল, আমাদের কথা ছিল আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য, একটা বৃত্তচাপের দৈর্ঘ্যটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা গত ক্লাসে শিখেছিলাম। আসলে আমাদের সাথে যারা আছে তাদেরকে আরো একটু আমরা দেখে নেই, যারা আছে বন্ধুদের সাথে একটু কথা বলে নেই। আমাদের বন্ধুরা যারা আছে তোমাদেরকে আমি একটু দেখে নেই। আমাদের পেজে অনেক বন্ধু আছেন, তো তোমাদের অনেক বন্ধুকে আমরা দেখতে পাচ্ছি। তোমরা অবশ্যই আমাদের ক্লাসটা শেয়ার করে দিবে এবং আমি দেখি আমাদের সাথে যারা আছে তোমাদের কমেন্টসগুলো অবশ্যই লিখে দিবে। কমেন্টসগুলো যখন এখানে বলবে আমি বুঝতে পারবো। ফারজানা আছো, আমেনা আছে, নুসরাত জাহান আছে, মোহাম্মদ সজিব আছে, রকিবুল আলাইকুম আসসালাম টাঙ্গাইল থেকে আছে। তোমাদের যদি মোস্তাফিজুর আছো, তো তোমরা অনেকে আছে, আলামিন আছে, মেহান্নান স্যার ভালো আছেন আলহামদুলিল্লাহ, এমডি মিজান, রকিবুল হাসান শ্রীপুর থেকে, মার্শা ফাতেমা, নাইম হাসান, অনেকেই আছো তোমরা। তো আমরা আজকে ত্রিকোণমিতির ষষ্ঠ অধ্যায় বৃত্তের যে চাপ আছে, সেই চাপের দৈর্ঘ্যটা কিভাবে নির্ণয় করতে হয় এবং বৃত্তকলার যে ক্ষেত্রফলটা নির্ণয় করতে হয়, আমরা প্রথম ক্লাসে সেটা দেখেছিলাম। আজকে আবার একটু আমরা দেখে নেই। দেখো, আমরা এখানে বলেছিলাম বৃত্তচাপের দৈর্ঘ্যটা কেমন হয়। তো বৃত্তচাপের দৈর্ঘ্যটা কিভাবে বের করে আমরা সেখানে সূত্রটা আমরা লিখেছিলাম। দেখো, আমরা যে সূত্রটা লিখেছিলাম S = r θ, S = r θ। এই সূত্রটা আমরা প্রমাণ করেছিলাম S = r θ কিভাবে হয়। তো সেখানে rটা হলো, এখানে যদি আমরা একটা বৃত্তচাপ ধরে নিই, এখানে এটা হলো r, আর ধরো a থেকে c পর্যন্ত এই দূরত্বটা হলো s, তাহলে S ইকুয়াল, আর এখানে যে কোণটা তৈরি করলে সেটা হলো r θ। তাহলে এটা হলো S = r θ। এখন সেটা কিভাবে তৈরি হয় সেটা আমরা গত ক্লাসে বলেছিলাম। যেমন ধরো, প্রথমে যদি আমরা a ও b এটা চিন্তা করি, এটা একটা রেডিয়ান কোণ। রেডিয়ান কোণ কাকে বলে তোমরা জানো? রেডিয়ান কোণ কাকে বলে? যদি ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে সেটাকে বলা হচ্ছে রেডিয়ান কোণ, ব্যাসার্ধের সমান। তাহলে দেখো, আমরা যদি এখানে বলি ও এটা ব্যাসার্ধ, তাহলে এই ব্যাসার্ধটাকে r ধরলাম। তাহলে এই বৃত্তচাপটা যদি ব্যাসার্ধের সমান হয়, অর্থাৎ যদি এটা r হয়, তাহলে সে এখানে যে কোণটা উৎপন্ন করবে তাকেই বলা হচ্ছে 1 রেডিয়ান। তাহলে ব্যাসার্ধের সমান বৃত্তচাপ যে কোণ উৎপন্ন করে সেটা 1 রেডিয়ান। তাহলে আমরা এখানে দেখো এই a ও b কোণটা 1 রেডিয়ান, আর এখানে চাপ AB, এই চাপ AB টা হলো r, এটা হলো r। এখন আমাদের বের করতে হবে, ধরো আমরা এই বৃত্তচাপটা বের করব এখান থেকে AC। AC চাপটা আমি ধরে নিলাম, এই চাপটা হলো S, আর A ও C কোণ এটাকে ধরে নিলাম থিটা, তাহলে এটাকে ধরে নিলাম থিটা। তাহলে S = r θ। এটা আমরা গত ক্লাসে করেছি।
এমনিতে আমরা সহজভাবে আমরা সূত্রটা মনে রাখবো কিভাবে। সহজভাবে যদি আমরা সূত্রটা মনে রাখি, তোমরা দেখো, আমরা একবারে সহজভাবে সূত্রটা মনে রাখার জন্য ধরো আমরা একটা বৃত্ত ধরে নিলাম এটা একটা বৃত্ত। এই বৃত্তে আমরা যদি বলি এ বি সি, এখানে একটা বৃত্ত কলা আছে, এখানে একটা বৃত্ত কলা আছে। এই বিসি চাপটা যদি এস হয়, এটা যদি থিটা হয়, এই থিটা কোণটা সবসময় রেডিয়ান, আর এটা যদি তার ব্যাসার্ধ হয় তাহলে এস ইকুয়াল আর থিটা। এখানে মনে রাখবা এস হলো চাপের দৈর্ঘ্য, আর হলো বৃত্তের ব্যাসার্ধ, থিটা হলো যে চাপটা আছে সেই চাপটা বৃত্তের কেন্দ্রের সাথে যে কোণটা উৎপন্ন করে সেটা। তাহলে এস ইকুয়াল আর থিটা, এটা হলো বৃত্তের চাপের দৈর্ঘ্য। তারপর হলো বৃত্তকলার ক্ষেত্রফলটা আমরা গত ক্লাসে করেছি। বৃত্তকলার ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করব? এখানে আসো, এখন আমরা বৃত্তকলার ক্ষেত্রফল দেখো। বৃত্তকলার ক্ষেত্রফল, এখন বৃত্তকলা কাকে বলে? বৃত্তচাপ কেন্দ্রের সাথে যে একটা এরিয়া থাকবে, যে একটা সেক্টর থাকবে, সেই সেক্টরটাকে বলা হচ্ছে বৃত্তকলা। যেমন ধরো এখানে এই যে একটা চাপ, সেইখানে যে একটা সেক্টর তৈরি করলো, যে একটা এরিয়া তার আছে, এই পুরো এরিয়াটাকে বলা হচ্ছে, এই সেক্টরটাকে বলা হচ্ছে বৃত্তকলা। বৃত্তকলা এটা ইংরেজিতে আমরা সেক্টর বলি। তাহলে ও এ বি যে এরিয়াটা আছে তাকে বলা হচ্ছে বৃত্তকলা। এখন তার ক্ষেত্রফলটা কিভাবে বের করি? আমরা তার ক্ষেত্রফলটা বের করি। দেখো, পুরো যদি এখানে আমরা এরিয়াটা চিন্তা করি, এই এরিয়াটা যদি আমি ধরে নিই এ, তাহলে এখানে তার কেন্দ্রটা কত? কেন্দ্র এরিয়ার জন্য কেন্দ্রটা থিটা। আর যদি আমি পুরো বৃত্তটার চিন্তা করি, পুরো বৃত্তের আমরা ক্ষেত্রফল কি জানি? পাই আর স্কয়ার। আর এখানে তার কোণটা কত? এই পুরো কোণটা, অর্থাৎ এটা যখন এতটুকু পুরোটা ঘুরে আসে আমরা জানি সেটা হলো 2 পাই। এটা হলো 2 পাই। সেখান থেকে আমরা বলি a ইকুয়াল হাফ আর স্কয়ার থিটা, অর্থাৎ পাই পাই বা হাফ আর স্কয়ার থিটা। এটাকেই বলি আমরা বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তকলার ক্ষেত্রফল a ইকুয়াল টু হাফ আর স্কয়ার থিটা। আমরা গত ক্লাসে সেটা এস্টাবলিশ করেছি। আজকে এখনো আবার যারা ক্লাসে এসেছো তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি দেখছি আমাদের মির্জা বৃষ্টি সুন্দরভাবে অঙ্ক করেছো। রেহান রঞ্জন আরজু, আজকের কি বাংলা ক্লাস হয়েছে? তোমাদের আজকের বাংলা ক্লাস হয়েছে কিনা এটা আসলে আমি একটু মাত্র এসেছি, আমি বলতে পারবো না। সজীব, তোমরা দেখে নিও, আমাদের ভিডিওগুলো তো সব থাকে, তোমরা সেখানে দেখে নিও। সজীব, এবি খান, তুমি বৃত্তকলা দৈর্ঘ্য হাফ আর স্কয়ার থিটা। স্যার অনেক ভালো লাগছে সাদিয়া, ধন্যবাদ তোমাকে। হ্যাপি নিউ ইয়ার বৃষ্টি, তোমাকে হ্যাপি নিউ ইয়ার। গভর্নমেন্ট সায়েন্স কলেজ থেকে ঢাকাতে ইস্তিয়াক রহমান, ধন্যবাদ তোমাকে। তো তোমরা আমাদের ক্লাসের সাথে থাকো, তোমাদের কোথাও কোনো প্রশ্ন জানা থাকলে অবশ্যই বলবে। তো আমরা বৃত্তকলার ক্ষেত্রফলটা আলোচনা করলাম। তারপর আমাদের আরেকটা কথা ছিল, আমরা গত ক্লাসে যেটা শিখেছিলাম, দেখো আমরা বলেছিলাম 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই 5, আবার 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। 1 ডিগ্রি সমান পাই বাই 180, আর 1 রেডিয়ান সমান, এটা আমরা সি দ্বারা ডিনোট করি। সি দ্বারা হলো সার্কুলার অ্যাঙ্গেল, অর্থাৎ বৃত্তীয় কোণ। তাহলে 1 ডিগ্রি সমান পাই বাই 180 আর 1 রেডিয়ান সমান 180 বাই 5 ডিগ্রি। এই জিনিসটা আমরা গত ক্লাসে শিখেছিলাম। তো আমরা এবার আসো, আমরা কিছু রেডিয়ান এককে অথবা বৃত্তীয় এককে কিভাবে একটা ডিগ্রি যদি কোনো কোণ থাকে সেখানে কিভাবে আমরা তাকে বৃত্তীয় এককে অথবা রেডিয়ান এককে প্রকাশ করি। সেখানে দেখো আমাদের এই যে কোণটা আছে, এটা কোণ এককে, এটা ষাটমূলক পদ্ধতি, অর্থাৎ আমরা ডিগ্রি আকারে আছে, সেটাকে আমরা রেডিয়ানে নিয়ে যাব। তো রেডিয়ান বা বৃত্তীয় এককে যখন নিয়ে যাবা সেখানে কিভাবে করতে হয় আমরা আগে শিখেছি।
ডিগ্রির মধ্যে আরো দুইটা ভাগ আছে, মিনিট এবং সেকেন্ড। আমরা বলেছি 60 সেকেন্ডে 1 মিনিট, আবার 60 মিনিটে 1 ডিগ্রি। তাহলে এখানে পুরো যখন অঙ্কটা এখানে আছে, দেখো তোমরা এই অঙ্কটার ভিতরে আমার এই 45 যে সেকেন্ড আছে তাকেও আমরা প্রথমে মিনিটে নিয়ে যাব। কত দ্বারা ভাগ করে মিনিটে নিয়ে যাব? 60 দ্বারা ভাগ করে। তারপর আবার 33 মিনিট আছে, এটাকে যখন মিনিটে নিলাম তার সাথে যোগ করে পুরোটা মিনিট হয়ে যাবে। এই মিনিটটাকে আবার আমরা 60 দ্বারা ভাগ করে আমরা ডিগ্রিতে নিয়ে যাব। তখন এই ডিগ্রিটার সাথে এই ডিগ্রি যোগ করে টোটাল আমরা ডিগ্রি বের করব। সেই ডিগ্রিটাকে আমরা তারপর রেডিয়ানে নিয়ে যাব। কিভাবে করছি দেখো একটু তোমরা। প্রথমে দেখো আমরা কি করলাম, 45 সেকেন্ডকে যদি আমি 60 দ্বারা ভাগ করি তাহলে সেটা কি হয়ে গেল? মিনিট হয়ে গেল। তাহলে দেখো 45 সেকেন্ডকে আমি 60 দ্বারা ভাগ করলাম, এখানে যদি তোমরা কাটাকাটি করো, ভাগ করো 3/4, এটা হয়ে গেল মিনিট। তাহলে দেখো সেকেন্ডটা আমি মিনিট নিয়ে গেলাম, আগে থেকে কত মিনিট আছে এখানে দেখো 33, তাহলে 33 প্লাস 4/3 করলে পুরোটা কি হয়ে গেল? মিনিট হয়ে গেল। তারপর ওইটাকে আবার যখন 60 দ্বারা ভাগ করবা তখন কি হয়ে যাবে? ডিগ্রি হয়ে যাবে। সেই ডিগ্রিটার সাথে যদি 18 ডিগ্রি আবার যোগ করে দিই পুরোটা ডিগ্রি হয়ে যাবে। পুরোটা যখন ডিগ্রি হয়ে যাবে তখন তাকে আমরা রেডিয়ানের সহজভাবে নিতে পারি। দেখো এখন আমরা 33 মিনিট 45 সেকেন্ডকে লিখলাম 33 সমস্ত 4/3 অথবা 33 প্লাস 3/4, এটাকে যদি তুমি ভাঙাও অর্থাৎ 135/4, এটা কি হয়ে গেল? মিনিট। এটা হয়ে গেল মিনিট। তাকে যদি আবার 60 দ্বারা ভাগ করে দিলাম 33 5/4, এখানে ডিভাইডেড বাই 60, তাহলে পুরোটা হয়ে গেল কি? ডিগ্রিতে। তোমরা দেখে নাও পুরোটা ডিগ্রিতে, তোমরা খাতাতে সুন্দর করে করে নাও। আর যারা হয়তো না করছে তোমরা স্ক্রিনশট নিয়েও রেখে দিতে পারো। তারপর দেখো এতটুকু করার পর আমার যতটুকু ধারণা তোমরা এটা এতটুকু বুঝতে পেরেছো। অর্থাৎ আমরা এখানে যে কাজটা করেছি দেখো, আমরা আবার তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এই যে মিনিট আর সেকেন্ড ছিল, এই মিনিট আর সেকেন্ডকে আমরা অলরেডি কিসে নিয়ে এসেছি দেখো? ডিগ্রিতে নিয়ে এসেছি। মিনিট আর সেকেন্ড পুরোটা ডিগ্রিতে চলে আসছে। এই ডিগ্রির সাথে আবার কি করব? আমরা 18 ডিগ্রিটা যোগ করে ফেলবো, তাহলে টোটাল কি হয়ে যাবে? ডিগ্রি হয়ে যাবে। দেখো এই যে টোটাল, এখন দেখো এই পুরোটা 18 সমস্ত 9/16 আমরা লিখলাম, এটা পুরোটা ডিগ্রি। তাহলে এটা পুরোটা হয়ে গেছে ডিগ্রি। আমরা জানি 1 ডিগ্রি সমান π/180, এটাকে বলি আমরা রেডিয়ান বা আমরা সি দিয়ে বলি বৃত্তীয় কোণ। তাহলে এটাকে যখন আমরা π/180 দ্বারা গুণ করব, অর্থাৎ 1 ডিগ্রি সমান এত রেডিয়ান, তাহলে 297/16 ডিগ্রি সমান এটা গুণ আকারে এত রেডিয়ান। তাহলে টোটাল এখন তুমি এখান থেকে কাটাকাটি দিলে এই রেডিয়ানটা আসবে। তাহলে যে কোনো একটা ডিগ্রিতে যদি দেওয়া থাকে রেডিয়ান বের করা তোমাদের আর তেমন কোনো সমস্যা হবে না। তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দাও, অবশ্যই তোমরা পরবর্তীতে আবার দেখবা, অথবা আমাদের যে ভিডিওগুলো আছে এগুলো রেকর্ডিং থেকে তোমরা দেখতে পারবা। অর্থাৎ যে কোনো ডিগ্রি যদি দেওয়া থাকে, অর্থাৎ 60 পদ্ধতিতে যদি কোনো কোণ থাকে সেটাকে আমরা বৃত্তীয় পদ্ধতিতে অথবা রেডিয়ান পদ্ধতিতে আমরা নিতে পারবো। শুধুমাত্র তোমরা সবসময় খেয়াল করবা আমরা 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। এখন তোমার যত ডিগ্রি থাকে তার সাথে এটা গুণ করে দিবা, তাহলে সে রেডিয়ানে চলে আসবে। আশা করছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে আমরা রেডিয়ান থেকে ডিগ্রি থেকে অর্থাৎ 60 পদ্ধতি থেকে আমরা বৃত্তীয় পদ্ধতিতে গেলাম, এটা তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আমরা আমাদের ডিগ্রিতে বা 60 পদ্ধতিতে কিভাবে প্রকাশ করব। অর্থাৎ একটা বৃত্তীয় পদ্ধতিতে আছে বা রেডিয়ানে আছে, সেই কোণটাকে কিভাবে 60 পদ্ধতিতে যাব। দেখো আমাদের এটা হলো রেডিয়ান কোণ, তাহলে তাকে কি করব? আমরা জানি 1 রেডিয়ান সমান, তুমি কি পড়েছো আজকে? আমরা বলেছিলাম 1 রেডিয়ান সমান 180/5, এটাকে বলেছিলাম ডিগ্রি। তাহলে এত রেডিয়ান সমান কত? 5/16 কে এটা গুণ করো, তাহলে ডিগ্রি হয়ে যাবে। এটাকে যখন গুণ করে দিবা 5/16, তাহলে এটা পুরোটা কি হয়ে যাবে? রেডিয়ানে চলে আসবে। পুরোটা রেডিয়ানে চলে আসবে, তখন তোমরা অবশ্যই অঙ্কটা পারবে। দেখো
তাহলে 180 বাই এত, কারণ যেহেতু এক রেডিয়ান সমান 180 বাই 5 ডিগ্রি, তখন আমরা এখানে এই অঙ্কটা হলো, দেখো এটা বাদ আর কাটাকাটি যখন দিয়ে দেয় তখন এটা আসে। এখন এখানে একটা জিনিস সমস্যা হতে পারে, এটা তোমাদের কিভাবে আসে, তোমরা ক্যালকুলেটরে অবশ্যই সায়েন্টিফিক ক্যালকুলেটরে সরাসরি ডিগ্রি মিনিট আছে, তোমরা বের করতে পারো। তবু যদি আমরা একটু দেখি, যেমন ধরো 225 তুমি যখন 4 দ্বারা ভাগ করছো, আমরা ডিগ্রিকে ভাগ করছি, যদি এখানে 56 আমরা দেখি তাহলে এখানে আসবে 224, দেখো এক রয়ে গেল, তাহলে 56 এটা হলো ডিগ্রি, আর কত রয়ে গেল 1 ডিগ্রি। এখন 4 দ্বারা কিন্তু 1 ডিগ্রি ভাগ যাচ্ছে না, তোমার কত ডিগ্রি রয়ে গেল 1 ডিগ্রি। 1 ডিগ্রি সমান হলো কত মিনিট, 60 মিনিট। তাহলে 60 মিনিটকে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে এটা কত হয়ে গেল 15 মিনিট। তাহলে এই 1 ডিগ্রির পরিবর্তে আমরা বলতে পারি কত মিনিট, 15 মিনিট, অর্থাৎ 56 ডিগ্রি 15 মিনিট। আমি আশা করছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এই কোণ থেকে কিভাবে 56 ডিগ্রি 15 মিনিট লেখা হচ্ছে। তাহলে আমরা যে কোনো ষাটমূলক পদ্ধতি থেকে আমরা বৃত্তীয় পদ্ধতিতে যেতে পারি, অর্থাৎ রেডিয়ানে যেতে পারি, আবার বৃত্তীয়মূলক পদ্ধতি থেকে আমরা ষাটমূলক পদ্ধতি অথবা ডিগ্রিতে আমরা কোণ নিয়ে আসতে পারি। আশা করছি তোমাদের সমস্যা হবে না। এখন দেখি আরো আমাদের সাথে যারা আছো, সাদিয়া, তানিয়া আছো, খাতায় করে নিলেই তো হয়, খাতায় করে নিলেই তো হয়। হ্যাঁ, সিরাজুল আখির খাতায় করে ফেলো তোমরা, আমি ধীরে স্থিরে করছি, আস্তে আস্তে করছি, তোমরা খাতায় করে নাও, সুন্দর করে খাতায় করে নাও। কারণ আমি যখনই ক্লাস করছি তোমরা সাথে সাথে যদি খাতায় করো সেটা সবচেয়ে বেশি উপকৃত হয়। তোমরা যদি খাতায় সুন্দর করে করো, নিজে খাতা কলম নিয়ে বসে করো, তাহলে তোমাদের আমাদের এই অনলাইন ক্লাসগুলো আমরা যেভাবে ক্লাস করছি কিশোর বাতায়নে, এবং যেভাবে আমাদের ক্লাসগুলো রেকর্ডিং থাকছে, তোমরা যদি রেগুলার আমাদের ক্লাসগুলো দেখো প্রত্যেকটা বিষয়ে, তোমাদের কোথাও সমস্যা হবে না। অনলাইন ক্লাসে আমরা যতটুকু পড়ছি তোমাদের ইনবক্সে আমাদের সাথে তোমরা অবশ্যই তোমরা শেয়ার করবা এবং তোমাদের কমেন্টস গুলো লিখবে। যদি কোথাও তোমার সমস্যা থাকে তোমরা জানতে চাইবে, আমরা অবশ্যই তোমাদের সেই কথাগুলো আমরা রিপ্লাই দিতে চেষ্টা করব। আর তোমরা খাতায় অবশ্যই চর্চাগুলো করবা। তাহলে এখন আমার ষাটমূলক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি থেকে ষাটমূলক পদ্ধতি, অর্থাৎ কোণের যে রূপান্তরটা আমরা সেটা দেখলাম। এখন আসো আমরা অন্য আর কিছু সমস্যা আছে সেগুলো আমরা একটু দেখে নিই এক এক। দেখো এখানে একটা ত্রিভুজের 3টা কোণের অনুপাত দেওয়া আছে। এখন দেখো নতুন ভাবে আমরা একটা অঙ্ক করছি, একটা ত্রিভুজের 3টা কোণের অনুপাত দেওয়া আছে 3:4:5, অর্থাৎ 3:4:5। ত্রিভুজের কোণ আছে, সে কোণ 3টা, একটা 3, 4, 5 অনুপাত দেওয়া আছে। বলা হয়েছে কি, বলা হয়েছে কোশ্চেনটাতে, দেখো কোশ্চেনটাতে বলা হয়েছে কোণগুলোকে ষাটমূলক এবং রেডিয়ান বা বৃত্তীয় এককে প্রকাশ করো। তাহলে কোণগুলোকে ষাটমূলক পদ্ধতিতে অর্থাৎ ডিগ্রিতেও প্রকাশ করতে হবে এবং কোণগুলোকে আবার রেডিয়ানও প্রকাশ করতে হবে। কোণ কিন্তু দেওয়া হয়নি, কোণ কিন্তু দেওয়া হয়নি, শুধু অনুপাত দেওয়া আছে। তাহলে তুমি কিভাবে বের করবে? আগে কোণগুলো আমাকে বের করতে হবে, তারপর তাকে আমরা ষাটমূলক এবং বৃত্তীয় পদ্ধতিতে কোণগুলোর মান আমরা বের করব। আমরা একটা জিনিস জানি, ত্রিভুজের কোণ হলো 3টা এবং 3টা কোণের সমষ্টি কত বলো তোমরা? তোমরা নিজেরা খাতায় লেখো। তোমরা জানো ত্রিভুজের 3টা কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। ষাটমূলক পদ্ধতিতে ত্রিভুজের 3টা কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। তাহলে এখানে যদি অনুপাত দেওয়া থাকে 3:4:5, তাহলে আমরা এখানে কোণ ধরে নিই থিটা। তাহলে আমরা যদি লিখি, আমরা যদি এইভাবে লিখি, একটা কোণ 3 থিটা, আমরা কোণটা 3 থিটা ধরে নিলাম, আরেকটা কোণ 4 থিটা, আরেকটা কোণ 5 থিটা। তাহলে সবগুলো কোণ মিলে কত আসলো? 180 ডিগ্রি। তাহলে তার থেকে আমরা 12 থিটা সমান 180 ডিগ্রি। তাহলে তার থেকে আমরা থিটা সমান 15 ডিগ্রি। তাহলে থিটা সমান যেহেতু 15 ডিগ্রি হলো, এখন কোণ 3টা কত? একটা 3 থিটা বলেছো, তাহলে একটা হলো 45 ডিগ্রি। তুমি সহজভাবে বলতেছো একটা হলো 45 ডিগ্রি, আরেকটা সাইড 15, আরেকটা 60 ডিগ্রি, আরেকটা 75 ডিগ্রি। তাহলে এই 3টা কোণ বের করতে তোমাদের তেমন সমস্যা হওয়ার কথা না। তোমরা আবার দেখো, আমার অঙ্কটা আমি দেখাই দেবো আরো ভালো করে, আমি রাফ এখানে দেখাচ্ছি
তিনটা কোণ অনুপাত যেহেতু দেওয়া আছে থিটা, তাহলে এই যে কোণগুলো বের হলো এটা কিভাবে বের হলো? ষাটমূলক পদ্ধতিতে কোণগুলো বের হয়ে গেল। এখন তোমাকে বলা হয়েছে বৃত্তীয় এককে, কিছুক্ষণ আগে আমরা করেছি বৃত্তীয় এককে করলেই যখন 45 আছে তুমি 45 ইনটু কত লিখবা? বৃত্তীয় চলে যাবে 5 এ 180 করলেই তোমার এটা বৃত্তীয় চলে যাবে। আবার 60 ইনটু 5 এ 180 করলে তোমার সেটা বৃত্তীয় পদ্ধতিতে চলে যাবে। 75 ইনটু 5 এ 180 যখন লিখবে তখন সেটা হয়ে যাবে তোমার, তেমন সমস্যা হবে না। আমি আশা করছি তোমাদের সমস্যা হবে না, তোমরা অবশ্যই পারবে। দেখো এখন আমি এখানে অঙ্কগুলো আমি করে দিয়েছি, তুমি দেখো মনে করে দিবে যে কোনগুলো 3 থিটা 4 থিটা এবং 5 থিটা। তোমরা সুন্দরভাবে কোশ্চেন খাতায় লিখে নাও, এবং যদি না বুঝো তোমরা অবশ্যই বলবা স্যার এটা কি কই সবাই এই মারজান বলছে সবাইকে খোঁজ করছে। আচ্ছা আমরা হামিদুল ইসলাম হাসেন তোমাকে ধন্যবাদ। আমরা এখানে পাশে আমাদের আরো অনলাইন ক্লাস চলছে, হয়তো কিছু শব্দ আসতে পারে, তো তোমাদের সরি আগে বলে রাখছি আমাদের স্যাররা ম্যাডামরা ক্লাস করছেন, তো তোমরা ওটা দেখিও, কারণ আমাদের সকল ক্লাসগুলো আমরা এখানে যে ক্লাসগুলো করছি আমরা বিভিন্ন রুম থেকে আমাদের অনলাইনে ক্লাসগুলো হচ্ছে। আচ্ছা 3 থিটা 4 থিটা প্লাস 5 থিটা সমান 180 ডিগ্রি, এটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। সেখান থেকে আমাদের থিটার মান 15 ডিগ্রি, তাহলে যে তিনটা কোণ আছে এই তিনটা কোণের মান বের হয়ে গেল। এটাতে এখানে তোমাদের বুঝতে তত সমস্যা হওয়ার কথা না। এখানে যে তিনটা কোণ বের হলো, দেখো আমাদের যে কোণগুলো বের হলো এগুলো ডিগ্রিতে বের হলো, তাহলে ডিগ্রিতে বের হওয়া মানে কি 60মূলক পদ্ধতিতে কোণগুলোর মান বের হলো। তোমরা সুন্দরভাবে অঙ্কটা করে নাও। তারপর আমাকে বলা হয়েছে রেডিয়ান বা বৃত্তীয় এককে মানগুলো বের করতে হবে। তাহলে বৃত্তীয় এককে বের করতে হলে আমরা জানি 1 ডিগ্রি সমান, আবার বলছি, পাই বাই 180 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি সমান কত আসবে? 45 ডিগ্রি ইনটু 5 বাই 180 ডিগ্রি। তাহলে সেটা বৃত্তীয় পদ্ধতিতে বের হয়ে যাবে। দেখো এখন বৃত্তীয় পদ্ধতিতে আমরা জানি 1 ডিগ্রি সমান 5 বাই 180 রেডিয়ান, তাহলে 45 ডিগ্রি সমান কত? দেখো তাহলে 5 বাই 4। তো আমরা এই জিনিসটা সবসময় প্রায় মুখস্থ আমাদের থাকে, আমরা মনে থাকে মেমোরাইজ করে রাখি 45 ডিগ্রি সমান 5 বাই 180। এখন সেটা কিভাবে আসে 5 বাই 4 কিভাবে আমরা এটা লিখি? দেখো 45 5 বাই 180 ডিগ্রি 5 বাই 4। তারপর 60 ডিগ্রি সমান আমরা সব সময় বলি 5 বাই 3। এখন সেটা কিভাবে লিখি? 65 এটা দেখো, তারপর 70 ডিগ্রি আমার বের হলো 5 বাই 12। তাহলে দেখো এই ত্রিভুজে যে অনুপাত দেওয়া আছে সেই অনুপাত আকারে আমরা কিন্তু মানগুলো সবগুলো বের করে নিলাম, তেমন সমস্যা হওয়ার কথা না। তাহলে যেভাবে অনুপাত দেওয়া থাকুক তুমি যে কোনো ষাটমূলক পদ্ধতিতে মানও বের করতে পারবা ত্রিভুজের কোণগুলো, এবং তাকে বৃত্তীয় পদ্ধতিতে তার মানগুলো আমি আশা করছি তোমরা পারবা। এই অঙ্কটাতে তেমন কোনো সমস্যা থাকার কথা না। আমরা দেখছি আরো পারা ইসলাম আছে, সামিয়া নাহার আছে, অনেকেই আছে। তো তোমরা অবশ্যই তোমরা ক্লাসটা, নুসরাত জান বললো ইজি, হ্যাঁ আমরা ত্রিকোণমিতি ক্লাস করছি, তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে। তোমরা ক্লাসটা শেয়ার করে দাও, অনেকে শেয়ার করো, তাহলে সবার জন্য খুব ইজি হয়ে যাবে। আমরা পরবর্তী এখন আরেকটা প্রবলেম আছে, আমরা আজকে এই চ্যাপ্টারে যতগুলো সমস্যা থাকে আমরা সেগুলো অবশ্যই করব। এখন দেখো যে অঙ্কটা আছে, একটি বৃত্তচাপ আছে, বৃত্তচাপ 30 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তচাপটির দৈর্ঘ্য এবং চাপটির উপর দণ্ডায়মান বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা আজকে শিখেছিলাম, বৃত্তচাপটা যদি দৈর্ঘ্য যদি s হয়, s ইকুয়াল টু আমরা বলছিলাম r থিটা। rটা কি ছিল? ব্যাসার্ধ ছিল, rটা ছিল ব্যাসার্ধ, আর থিটাটা ছিল কোণ, এবং থিটাটা সবসময় আমাদের থাকে রেডিয়ান কোণে। কিন্তু আমাদের যদি এখানে রেডিয়ান না থাকে, কোণটা রেডিয়ানে নিয়ে যেতে হবে। তাহলে এখানে দেখো আমাদের এটা ব্যাসার্ধ দেওয়া আছে, r সমান তোমার কত দেওয়া আছে? 30 মিটার, আর থিটা সমান কত দেওয়া আছে? দেখো 60 ডিগ্রি। এখন দেখো আমাদের 60 ডিগ্রিটাকে কিন্তু রেডিয়ানে নিয়ে যেতে হবে, তাহলে তুমি 60 এর সাথে রেডিয়ানে নিতে হলে কি করবা? 5 বাই 180, তাহলে রেডিয়ান অর্থাৎ 5 বাই 3।
তাহলে r এর মান তোমার জানা আছে, থিটার মান জানা আছে। আমরা জানি s সমান কত, r থিটা, s সমান r থিটা। r এর মান হলো তোমার এখানে 30 আর থিটার মান হলো তোমার 5/3। আমরা phi এর মান সাধারণত আমরা জানি phi = 3.1416 এই মানটা আমরা জানি। তাহলে সেই অনুসারে তোমার s এর মানটা অর্থাৎ বৃত্তচাপের দৈর্ঘ্যটা কিন্তু বের হয়ে যাবে। তারপর বলা হয়েছে বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তকলার ক্ষেত্রফল আমরা জানি কত, হাফ r স্কয়ার থিটা। তাহলে হাফ r এর মান এখানে 30 স্কয়ার আর থিটার মান এখানে হলো 5/3। তাহলে তোমার বৃত্তকলার ক্ষেত্রফল বের হয়ে যাবে। তেমন কোনো কঠিন হবে না, তোমরা খাতায় তুলে অঙ্কটা সহজভাবে অঙ্কটা করে নাও। আমি এখন দেখাই দিচ্ছি। আমরা দেখো, আমরা যে চিত্রটার রূপটা আছে আমরা দেখাই দিয়েছি। এখানে চিত্রটা দেখো, এ সি এ বি। তাহলে এ বি যে বৃত্তকলাটা আছে, এ বি যে চাপটা আছে, সেই চাপের দৈর্ঘ্য তোমাকে বের করতে বলা হয়েছে। সেটা আমরা কিভাবে বের করছি দেখো। দেয়া আছে থিটা সমান 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রিটাকে আমরা রেডিয়ানে নিয়ে যাচ্ছি। দেখো 1 ডিগ্রি সমান 5 এত, তাহলে থিটা সমান 65/180 রেডিয়ান সমান 5/3 রেডিয়ান। তাহলে এখানে এটাতে তেমন কোনো সমস্যা থাকার কথা না। তোমরা অবশ্যই তোমরা এটা বুঝতে পেরেছো আমি আশা করছি। তারপর দেখো আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য s = r থিটা। তাহলে এখানে tan phi, tan phi যেটা আছে আমরা phi এর মানটা জানি, অথবা ক্যালকুলেটরে তোমরা দেখবা এখানে tan phi দ্বারা তোমরা এইভাবে গুণ করলেই 31.42 মিটার আসবে। যেহেতু এখানে এককটা মিটারে আছে তাই আমরা এখানে এককটা মিটার দিলাম। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফলটা এখানে, বৃত্তচাপের দৈর্ঘ্যটা তোমাদের সমস্যা থাকার কথা না। তারপর দেখো বৃত্তকলার ক্ষেত্রফল হাফ r স্কয়ার থিটা। হাফ r এর মান আমাদের এখানে 30 ডিগ্রি, r এর মান 30 ডিগ্রি আর থিটার মান 5/3। আমরা ক্যালকুলেটর দিয়ে আবার এই মানটা তোমাদের সহজভাবে বের হয়ে আসবে। তোমরা অবশ্যই করে নাও, তোমরা খাতায় সুন্দরভাবে করে নাও, তোমরা অবশ্যই বুঝতে পারবে। আমি আশা করছি তেমন কোনো সমস্যা হবে না তোমাদের। আমরা এই অঙ্কটা শেষ হলে আমরা পরবর্তী আরেকটা অঙ্কতে আসি। দেখো অনেক মজার একটা অঙ্ক। দেখো কি আছে, দেখো একজন সাইকেল আরোহী প্রতি মিনিটে 250 মিটার বেগে এ কলেজ থেকে বি কলেজে পৌঁছায়। অর্থাৎ এ একটা কলেজ আছে, সে বি কলেজে পৌঁছালো কত মিটার বেগে, 250 মিটার বেগে। কলেজ দুটি পৃথিবীর কেন্দ্রে 1 ডিগ্রি 5 মিনিট কোণ উৎপন্ন করলো। দেখো এটা কিন্তু ষাটমূলক পদ্ধতিতে ডিগ্রিতে আছে। এত কোণ উৎপন্ন করলে পৃথিবীর ব্যাসার্ধ যদি এত হয়, তাহলে এ কলেজ থেকে বি কলেজে পৌঁছাতে তার কত সময় লাগবে। অনেক সুন্দর, বাস্তবের সাথে একবারে পুরো মিল। তাহলে আমরা কিভাবে বের করতে পারবো? আমরা যে এখন বিভিন্নভাবে আমরা গন্তব্যস্থল ঠিক করি, আমাদের কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকছি, আমরা কার কি অবস্থান আছে। একটা বিমান এখান থেকে ধরো ইউরোপ বিভিন্ন কান্ট্রি অথবা মিডল ইস্ট বিভিন্ন কান্ট্রিতে যখন যাই, আমরা পার্শ্ববর্তী দেশে যাই অথবা ঢাকা থেকে যখন চিটাগং যাই, আমার দূরত্বটা কতটুকু আছে এবং সেই দূরত্ব অনুসারে আমার কতটুকু সময় লাগতে পারে, গতিবেগ কতটুকু থাকে, অ্যাঙ্গেল কতটুকু আছে, কি আছে, সেগুলো দিয়ে আমরা কিন্তু খুব সহজে টাইমিংটা করতে পারি। এখন সেখানে এখানে আমাদের অঙ্কটা কিভাবে করা হয়েছে দেখো। প্রথমে দেখো আমরা যদি এখানে একটা গোলাকার একটা জিনিস চিন্তা করি, পৃথিবীর কেন্দ্র হলো সি তে আছে, তাহলে সি থেকে এই পর্যন্ত যে ব্যাসার্ধটা আছে সেটা কত মিটার, 6440 কিলোমিটার ব্যাসার্ধ বলা হয়েছে। থিটার সমান বলা হয়েছে 1 ডিগ্রি 5 মিনিট। এখন 1 ডিগ্রি 5 মিনিট আজকে আমরা শুরুতেই বলেছিলাম এটাকে কিন্তু রেডিয়ান নিতে হবে। কিভাবে নিবে? প্রথম মিনিটটাকে কিন্তু ডিগ্রিতে নিয়ে যেতে হবে। মিনিটটাকে কিভাবে ডিগ্রিতে নেবে তুমি খাতায় লেখো। মিনিটটাকে কিভাবে ডিগ্রিতে নেবে? 5 মিনিটকে তুমি 60 দ্বারা ভাগ করো তাহলে সেটা ডিগ্রি হয়ে যাবে। তাহলে 5 মিনিটকে 60 দ্বারা যদি ভাগ করো কত আসবে? 1/12। তাহলে তোমার ওটা হয়ে যাবে ডিগ্রি। 1 + 1/12 তো 13/12 তোমার হয়ে যাবে, সেটা হলো পুরোটাই হয়ে যাবে ডিগ্রি। তখন 13/12 কে তুমি 5/180 দ্বারা গুণ করো, সেটা হয়ে যাবে রেডিয়ান। তাহলে কোনটাকে আগে রেডিয়ানে নিতে হবে? দেখো আমরা কি করলাম, মধ্যবর্তী কোণ 1 ডিগ্রি 5 মিনিট, এটাকে আমরা প্রথমে ডিগ্রিতে নিয়ে গেলাম। 1 + 5 মিনিটটাকে আমরা বললাম 5/60,
5 মিনিটটাকে লিখলাম আমরা 5 মিনিটটাকে লিখলাম 5/60 ডিগ্রি হয়ে গেল। তাহলে টোটাল ডিগ্রি হলো 65/60 ডিগ্রি। এটা কাটাকাটি দিয়ে তোমরা আরো ছোট করে নিতে পারো ভাগ করে। আমরা এইভাবে রেখে দিলাম। আচ্ছা দেখা যাক পরবর্তী দেখো এত ডিগ্রিটাকে আমি নিয়ে যাব আবার কোথায় রেডিয়ানে। রেডিয়ানে করতে হলে গুণ কত করব 5/180। দেখো 5/180 দ্বারা গুণ করে রেডিয়ানে নিয়ে গেলাম। তারপর এখানে আমরা ভাগ করলাম, এগুলো কাটাকাটি করলে 13/5/2160 এটা হয়ে গেল কি রেডিয়ান। এখন আমাদের মূল টার্গেট হলো এ থেকে বি পর্যন্ত, অর্থাৎ দুইটা কলেজের যে দূরত্বটা আছে এই যে এখানে এ থেকে বি পর্যন্ত দূরত্বটা আমরা বের করব। যেহেতু সাইকেল আরোহী তার হলো গতিবেগ হলো 250 মিটার বেগে সে যায়, তাহলে সে যদি এই চাপটার দৈর্ঘ্যটা কতটুকু যেতে তার কতটুকু সময় লাগবে, প্রতি মিনিটে যায় এতটুকু, তাহলে সেটা আমাদের আগে চাপের দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে কলেজের মধ্যবর্তী দূরত্ব s হলে s = r থিটা। তাহলে সেখান থেকে আমাদের এই মানটা আমরা বসালাম। দেখো তাহলে r এর মান এত কিলোমিটার আর থিটার মান আমাদের এটা আছে আমরা বসালাম। তাহলে মধ্যবর্তী দূরত্বটা বের হলো। দেখো এখানে শুধু মানগুলো আমরা বসাই দিলাম। ফাই এর মান হলো 3.1416। তাহলে টোটাল হলো 121.766 কিলোমিটার প্রায়, অর্থাৎ এত মিটার। আমরা এখানে দেখো কিলোমিটারকে আমরা মিটারে নিয়ে গেলাম। কেন মিটারে নিয়ে গেলাম? অঙ্কটা এখানে মিটারে আছে। দেখো এখানে যেহেতু মিটারে আছে আমরা সেটা এইজন্য এটাকে মিটারে নিয়ে গেলাম। তাহলে প্রতি মিনিটে যায় এত মিটার, তাহলে এত মিটার 250 মিটার যায় 1 মিনিটে। তাহলে এত মিটার যাইতে কত মিনিট সময় লাগবে? খুব সহজে তোমরা বের করতে পারবে, খুব সহজে বের করতে পারবে। সবাই দেখে নাও অঙ্কটা করতে তেমন কোথাও সমস্যা হচ্ছে কিনা দেখো। আর অন্য যারা আছে আমাদের ক্লাসে আমরা দেখি অনেকে আছে তোমাদের আমরা দেখছি। রিমন ধন্যবাদ তোমাকে, তুমি খুব সুন্দর বুঝছো। তামান্না ইসলাম ধন্যবাদ তোমার কমেন্টসের জন্য। জারিন বুঝলাম না কমেন্টসটা। বৃত্তচাপের দৈর্ঘ্য বের হয়েছে স্যার, আপনাকে ক্লাস অনেক ভালো লাগে। ধন্যবাদ তোমাকে। কামরুল হাসান তুমিও সুন্দরভাবে অঙ্ক করছো। তো তোমরা অনেকে ক্লাস করছো, দেখা যাচ্ছে তোমরা ভালোভাবে ক্লাসগুলো করছো। তবু আমি দেখেছি অনেকে বুঝতে পারছো, রেজাল্টগুলো বের করে নিয়েছো। মিজান রেজাল্ট বের করছো, জারিন তারিন বুঝেছি স্যার। তারপর আরো অনেকেই তোমরা ক্লিয়ার হয়ে যাবে তার একটু সমস্যা হচ্ছে হয়তো। নিজাম তোমার অনেকে আছো তোমরা। তাহলে তোমাদের এখানে দেখো তাহলে এতটুকু দূরত্ব আমরা বের করলাম। পরে দেখো এত মিটার যেতে সময় লাগে 1 মিনিট। তাহলে আমাদের যত মিটার ছিল তাহলে এত মিটার যেতে সময় লাগবে কত মিনিট, তাহলে এত মিনিট। এই মিনিটটাকে আমরা ঘন্টাতে কিভাবে নিয়ে যাই সেখানে তুমি জানো এটাকে 60 দ্বারা ভাগ করো। 60 দ্বারা ভাগ করলে এত ঘন্টা, আবার যে ঘন্টাটা থাকে ওটাকে আবার 60 দ্বারা ভাগ করো, তাহলে 7 মিনিট প্রায় আসবে। তোমরা অবশ্যই অঙ্কটা করে নেবে। এত মিটার যেতে সময় লাগবে, যে মানটা বের হলো এত মিনিট প্রায়, অর্থাৎ 8 ঘন্টা 7 মিনিট। আমরা পরবর্তী আরেকটা অঙ্ক নিয়ে আসি। দেখো একটি বৃত্তাংশ দেখানো হয়েছে যার কেন্দ্র ও এখানে একটা চিত্র দেওয়া আছে। সাধারণত আমরা যখন সিকিউ কোশ্চেন গুলো হয় স্টেমে এভাবে আমরা চিত্র দিয়ে দিই, তারপর বলা হয় ধরো এখানে যে গাঢ় একটা অংশ আছে সেই অংশের ক্ষেত্রফলটা কত। তোমরা এই অঙ্কটাতে খেয়াল করো, বলা হয়েছে এ ও বি এর মান, এ ও বি এই কোণটার মান বের করতে হবে রেডিয়ান এককে। তাহলে আমরা এখানে পুরো যে এটাকে আমরা কি বলি বৃত্তকলা। এখানে s ইকুয়াল তুমি জানো কত r থিটা, s ইকুয়াল r থিটা। বলো s এর মানটা কত এখানে 40, r এর মানটা তোমার 10 আর থিটার মানটা তোমার জানা নেই। তাহলে থিটা সমান 14/10, 14/10। তাহলে তোমার এখানে থিটার মানটা বের হয়ে যাবে। তুমি থিটার মান যেটা আছে সেই মানটা আমাদের অবশ্যই সেটা হলো রেডিয়ানে বের হচ্ছে। তাহলে এখান থেকে তুমি গাঢ় অংশটুকুর ক্ষেত্রফল অর্থাৎ এই অংশের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের প্রথমে বৃত্তকলার ক্ষেত্রফল বের করে তারপর ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বাদ দিব। প্রথমে দেখো আমরা
এ ও বি এর মানটা আমরা কিভাবে বের করছি। প্রথমে এ বি চাপের দৈর্ঘ্য s সমান দেওয়া আছে 14 সেন্টিমিটার, ব্যাসার্ধ r সমান দেওয়া আছে 10 সেন্টিমিটার। মনে করি এ ও বি কোণটা আমরা থিটা ধরে নিলাম, এই থিটা কোণের মানটা বের করতে হবে। এখন তোমরা থিটা কোণের মানটা বের করতে হলে আমরা জানি কি s ইকুয়াল r থিটা, তোমরা জানো। তাহলে সেখান থেকে আমরা s এর মানটা এবং থিটার মানটা বসাই দিলাম, তাহলে 1.4 বের হলো, সেটা হলো রেডিয়ান। আমরা জানি এখানে যে থিটা কোণটা আছে, খেয়াল করো এখানে যে থিটা কোণটা আছে এটা অবশ্যই আমাদের রেডিয়ান কোণে আছে, তাহলে এখানে থিটার যে মানটা বের হবে সেটা অবশ্যই রেডিয়ানে বের হবে, এটা রেডিয়ান কোণ। তাহলে থিটা কোণটা বের করতে তত সমস্যা হওয়ার কথা না, কিন্তু এখানে এই গাঢ় অংশটুকু ক্ষেত্রফল নির্ণয় করতে যেটা বলা হয়েছে, দেখো এই গাঢ় অংশের ক্ষেত্রফল যখন বের করতে বলা হয়েছে, আমরা যদি পুরো এলাকাটার ক্ষেত্রফল চিন্তা করি সেটা কোনটা, পুরোটা যদি আগে আমরা বের করি সেটা কোনটা, সেটা হলো বৃত্তকলা। তুমি জানো এখানে একটা বৃত্তচাপ, সে এখানে যে এরিয়াটা করলো বৃত্তকলার ক্ষেত্রফল সেটা কত, হাফ আর স্কয়ার থিটা। তো যেহেতু তোমার দুইটা মান জানো, আর এর মান জানো, থিটার মান জানো, তাহলে অবশ্যই থিটার মান যেহেতু আমি এখানে পেয়েছি এটাই আর এবং থিটার মান জানা, তাহলে আমি বৃত্তকলার ক্ষেত্রফলটা বের করতে পারি। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল থেকে যদি আমি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিই, কোন ত্রিভুজ এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তখনই কোনটা বের হয়ে যাবে, এই গাঢ় অংশের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করে, হাফ সন্নিহিত দুইটা বাহুর গুণফল ইনটু তাদের মধ্যবর্তী কোণের সাইন অনুপাত। ত্রিভুজের ক্ষেত্রফল কি, যে কোনো দুইটা সন্নিহিত বাহু হাফ ইনটু দুইটা সন্নিহিত বাহুর গুণফল ইনটু তাদের সাইনের অনুপাত। তাহলে কিভাবে হচ্ছে দেখো, এখন আমরা এখানে কিভাবে করছি, বৃত্তকলার ক্ষেত্রফল a হলে আমরা বৃত্তকলার ক্ষেত্রফলটা বের করে নিলাম। বৃত্তকলার ক্ষেত্রফল বলতে হলো a ও b অর্থাৎ পুরো এরিয়ার ক্ষেত্রফলটা বের হলো, বৃত্তকলার ক্ষেত্রফলটা বের হলো হাফ আর স্কয়ার থিটা, মানটা বসালাম। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল তোমাদের বুঝতে সমস্যা থাকলে বলেও তোমরা কমেন্টসে, তোমরা অনেকে আছো তোমরা বৃত্তকলার ক্ষেত্রফলটা যদি বুঝতে কোথাও সমস্যা হয় আমাকে বলো, তাহলে বৃত্তকলার ক্ষেত্রফলটা তোমরা বের করতে অবশ্যই পেরেছো। তারপর দেখো এখন ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল ও এ ইনটু ও বি, হাফ এ ও ইনটু ও বি ইনটু সাইন এ ও বি কোণ। তাহলে এখন দেখো আমরা হাফ ও এ আর ও বি যেহেতু ব্যাসার্ধ, ও এ তো ব্যাসার্ধ, তাহলে দুইটা ব্যাসার্ধ সবসময় সমান হবে, তাহলে 40 ইনটু 40 সাইন, আমাদের থিটার মানটা আমরা 1.4 বের করে নিয়েছি, তাহলে সেই অনুসারে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের হলো। তাহলে দেখো এখানে যে ক্ষেত্রফলটা বের হলো আর এখানে যে ক্ষেত্রফলটা বের হলো, দুইটা দেখো, এই ক্ষেত্রফলটা হলো টোটাল যে এরিয়াটা আছে এটা, আর এখানে যে ক্ষেত্রফলটা বের হলো, এই যে ক্ষেত্রফলটা বের হলো এটা কার ক্ষেত্রফল, এই এরিয়ার ক্ষেত্রফল, এই এরিয়ার ক্ষেত্রফলটা হলো এটা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল এটা, আর আগে যেটা আমরা বের করলাম সেটা হলো পুরো এরিয়ার ক্ষেত্রফল। তাহলে পুরো এরিয়ার ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলটা বের করলে এই ছায়াকার অংশের ক্ষেত্রফলটা বের হবে। তাহলে দেখো গাঢ় অংশের ক্ষেত্রফল সমান বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলা বলতে আমরা পুরোটা ক্ষেত্রফল মাইনাস ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, শুধু বিয়োগ করে দাও, তাহলে দেখো 70 মাইনাস 49 এত বর্গমিটার সমান 20.73 বর্গমিটার। ক্যালকুলেটর ব্যবহার করে, সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করে তোমরা অঙ্কটা করে নাও। আমি আশা করছি তোমাদের তেমন কোনো সমস্যা হবে না। আমাদের সাথে যারা আছো আমাদের আরো কিছু প্রবলেম আমরা আজকে এই চ্যাপ্টারে যতগুলো সমস্যা আছে আমরা সেখানে এটা করে নিই। এখানে দেখো একটি সমদ্বিবাহু ত্রিভুজ ওসিডি এর ওডি সমান ওসি, ওএডি বৃত্তকলা, ওএডি বৃত্তকলা এবং সিওডি কোণ সমান এত রেডিয়ান হলে ছায়াকার অংশের ক্ষেত্রফল ও পরিসীমা। এখন দেখো এই চিত্রটা দেওয়া আছে, ধরো পরীক্ষাতে যখন কোশ্চেন আসবে তোমাকে শুধুমাত্র এই চিত্রটা দিয়ে আমি কোশ্চেনটা বুঝিয়ে দিচ্ছি। পরীক্ষাতে শুধুমাত্র স্টেমের মধ্যে ধরো তোমাকে এই চিত্রটা শুধু দিয়ে দিল স্টেমের মধ্যে, তারপর বলা হলো ছায়াকার অংশের ক্ষেত্রফল, এই ছায়াকার যে অংশটা আছে এই অংশের ক্ষেত্রফল, আর বলা হলো পরিসীমাটা নির্ণয় করো। পরিসীমা কোনটা, ছায়াকার অংশের পরিসীমা। পরিসীমা কাকে বলে,
পরিসীমা হলো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। তাহলে এই ছায়াকার অংশের পরিসীমা হলো, তাহলে এটা হলো কি একটা চাপের দৈর্ঘ্য যোগ এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা চাপের দৈর্ঘ্যটা বের করতে হবে, তারপর এই বাহুর দৈর্ঘ্যটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এই বাহুর দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য আর এটার দৈর্ঘ্য। এখানে দেখো এই দুইটা কিন্তু আমাদের এখানে জানাই আছে। তাহলে সিডি দৈর্ঘ্য বের করে আর এবি যে চাপের দৈর্ঘ্যটা বের করে যোগ করলে আমার পরিসীমাটা বের হয়ে যাবে। তারপর বললো ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল। এই ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল হলো, প্রথমে আমরা পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল বের করি। পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে এখানে যে বৃত্তকলাটা আছে, এখানে যেহেতু একটা চাপ দিয়ে এইভাবে আছে, তাহলে এই বৃত্তকলার ক্ষেত্রফলটা আমরা বাদ দিয়ে দিব। ত্রিভুজের ক্ষেত্রফল থেকে বৃত্তকলাটা বাদ দিব, তাহলে অঙ্কটা হয়ে যাবে। এখন দেখো কিভাবে আমরা করেছি। ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল সমান, ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল সমান ত্রিভুজ ওসিডি এর ক্ষেত্রফল, ওসিডি ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজ ওসিডি এর ক্ষেত্রফল কিভাবে আসবে? ওসি হাফ ইনটু ওসি ইনটু ওডি ইনটু সাইন তাদের মধ্যবর্তী কোণ 0.8 রেডিয়ান। তাহলে দেখো, আর ও এবি বৃত্তকলার ক্ষেত্রফল, ও এবি একটি বৃত্তকলা, তার ক্ষেত্রফল হাফ আর স্কয়ার থিটা। এখানে আর হলো 6, থিটা হলো 0.8। তাহলে সেটা তুমি জানো। তাহলে ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল বের হয়ে যাবে। দেখো ও সিডি এর ক্ষেত্রফল হাফ ইনটু, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বলি? হাফ ইনটু সন্নিহিত দুইটা বাহু, অর্থাৎ পাশাপাশি যে দুইটা বাহু থাকে সেই বাহু এবং তাদের মধ্যবর্তী সাইনের কোণের অনুপাত, তাহলে সাইন কোণের মানটা এটা বের করলাম, মাইনাস বৃত্তকলা, বৃত্তকলা কোনটা? ও এ বি, তার ক্ষেত্রফল। তাহলে আমাদের ছায়াঘেরা যতটুকু আছে তার ক্ষেত্রফলটা বের হবে। তোমরা অবশ্যই এটা বের করতে পারবে। এখন ক্যালকুলেটর, সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে তোমরা এই মানটা পাবা। তারপর আমাকে বলা হয়েছে পরিসীমা। এখন ছায়াঘেরা অংশের পরিসীমা বের করতে হলে তোমাকে আবার খেয়াল করো, তোমাকে এবি অর্থাৎ কি বের করতে হবে? চাপের দৈর্ঘ্য। এবি চাপের দৈর্ঘ্য s r থিটা, এটা দিয়ে বের করবা। কিন্তু সিডি বের করতে হলে তোমাকে অন্য আরেকটা সূত্রতে যেতে হবে। আমরা বলি ত্রিভুজের কোসাইন সূত্র। ত্রিভুজের কোসাইন সূত্র, একটা বাহুর বর্গ সমান অপর দুইটা বাহুর বর্গের যোগফল মাইনাস হাফ ইনটু অপর দুইটা বাহুর গুণফল ইনটু cos ওই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ। আমরা প্রথম ক্লাসে সেই সূত্রটা দেখিয়েছিলাম। এখন পরিসীমা যখন আমরা বের করতেছি, দেখো তোমরা কোসাইন সূত্র হতে সিডি স্কয়ার, আমরা সিডি এর মানটা বের করতে হবে। এখন সিডি স্কয়ার কি? একটা ত্রিভুজের কোসাইন সূত্র হলো একটা বাহুর বর্গ সমান অপর দুইটা বাহুর বর্গের যোগফল মাইনাস 2 ইনটু অপর দুইটা বাহুর গুণফল ইনটু cos ওই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ। তাহলে আমাদের সিডি এর মানটা অলরেডি বের হয়ে যাবে। তোমরা অবশ্যই লিখে নাও, সিডি এর মানটা বের হয়ে গেল। আর s এর মানটা আমরা খুব সহজেই r থিটা s r থিটা সূত্র থেকে আমরা চাপের মানটা বের করতে পারি। তাহলে পরিসীমা বলতে আমরা টোটাল যে মানগুলো আছে অর্থাৎ a b b c c d, আমরা সেই মানগুলো দিয়ে আমরা পরিসীমার মানটা খুব সুন্দরভাবে বের করতে পারি। এটাতে তেমন কোনো সমস্যা তোমাদের হবে না আমি আশা করছি। আমরা যে অঙ্কটা এখন আজকে এখানে যে অঙ্কটা করলাম, তোমরা অবশ্যই এই অঙ্কটা একটু ভালোভাবে করবা। আমাদের ভিডিওগুলো যা আছে এগুলো আবার দেখবা। আমাদের বিভিন্ন সময় আমরা যে কাজগুলো করি এগুলো দেখবা, ইনশাআল্লাহ তোমাদের তেমন কোনো সমস্যা থাকবে না আশা করছি। আমরা পরবর্তী একটা অঙ্ক এমনিতে দেখে দিয়ে যাচ্ছি। তোমাদের কমেন্টসে তোমরা অবশ্যই উল্লেখ করবা তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো কিনা। প্রথমে বললো ওএবিসি একটি রম্বস, ওএসি বৃত্তকলা, ও কেন্দ্রিক বৃত্তের অংশ, বিএবিসিএ অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। এবিসিএ অংশের, এবিসিএ অর্থাৎ এই অংশের ক্ষেত্রফলটা বের করতে বলা হয়েছে। প্রথমে খেয়াল করো কোনটা কিসে দেওয়া আছে, দেখো ডিগ্রিতে। কোনটা কিসে দেওয়া আছে? চিত্রতে ডিগ্রিতে দেওয়া আছে 45 ডিগ্রি। তাহলে আমাকে অঙ্ক করতে হলে এই 45 কে কিন্তু 5/180 দিয়ে আমাদেরকে আগে রেডিয়ানে নিয়ে যেতে হবে। তাহলে এই অংশের ক্ষেত্রফলটা কিভাবে বের করবে? এখন এই অংশের ক্ষেত্রফল বের করতে হলে প্রথমে আমাকে এখানে দেখো আমরা এই বৃত্তকলার ক্ষেত্রফলটা বের করি। এই বৃত্তকলার ক্ষেত্রফলটা বের করি। বৃত্তকলার ক্ষেত্রফল, এই বৃত্তকলার ক্ষেত্রফলটা বের করার পর পুরো রম্বসের ক্ষেত্রফলটা বের করি। পুরো রম্বসের ক্ষেত্রফল থেকে যদি এই বৃত্তকলার ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে কিন্তু এই এরিয়ার ক্ষেত্রফলটা বের হয়ে যায়।
তো এখন কিভাবে করা হচ্ছে, আমাদের সময় প্রায় শেষের দিকে, তবু আমি একটু দ্রুততার সাথে দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে আমরা কোনটাকে চেঞ্জ করলাম, ওএসি বৃত্তকলার ক্ষেত্রফলটা আমরা বের করে নিলাম, এখানে আমরা বের করলাম, এটা আমরা পাই এর মানটা 3.1416 দিলাম, তাহলে এসি আমরা যোগ করলাম, অর্থাৎ আমরা এ আর সিটা, খেয়াল করো, আমরা এ আর সিটা যদি এভাবে যোগ করে দিই তাহলে এখানে একটা ত্রিভুজ তৈরি হবে। এই ত্রিভুজের ক্ষেত্রফলকে যখন দ্বিগুণ করবা তাহলে পুরো রম্বসের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে, সেটাই আমরা এখানে বললাম। ওএসি ক্ষেত্রফল সমান এত, তাহলে পুরো রম্বসটার ক্ষেত্রফল কত আসছে দেখো, রম্বসের ক্ষেত্রফল সমান 2 * ত্রিভুজ, তাহলে পুরো রম্বসের ক্ষেত্রফল বের হলো। তাহলে পুরো রম্বসের ক্ষেত্রফলটা বের হলো, পুরো রম্বসের ক্ষেত্রফল থেকে যদি আমরা এই বৃত্তকলার ক্ষেত্রফল বাদ দিই তাহলে আমাদের এই এরিয়ার ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। দেখো, তাহলে এই বিসি অংশের ক্ষেত্রফল অবশ্যই তোমাদের বের হয়ে গেল, কোথাও তেমন সমস্যা হবে না। তবু তোমরা দেখে নিও, যদি কোথাও সমস্যা থাকে আমাদেরকে ইনবক্সে অবশ্যই বলবা, আমরা চেষ্টা করব তোমাদেরকে পরবর্তীতে আরো যে কাজগুলো আছে সেগুলো করব। আমরা আগামী ক্লাসে আবার ত্রিকোণমিতিতে যে সমস্যাগুলো আছে সেগুলো করব। আজকে আমরা প্রথম চ্যাপ্টার অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের প্রথম চ্যাপ্টারের অঙ্কগুলো নিয়ে আমরা কাজ করলাম। আমরা আগামী ক্লাসে আমরা সে বাকি যে অঙ্কগুলো আছে আমরা সেগুলো নিয়ে অবশ্যই তোমাদের সাথে কথা বলবো। তোমরা ততদিন পর্যন্ত আমাদের সাথে অঙ্কগুলো নিয়ে তোমরা যে কাজগুলো আমরা করি সেগুলো অবশ্যই তোমরা দেখবে, আর আমাদের ক্লাসগুলো রেগুলার তোমরা অবজার্ভ করবে। কালকে আমরা ইনশাল্লাহ আশা করছি আমরা আমাদের যে অন্য যে অঙ্কগুলো আছে 6 শেষ করলাম, 6.1 আমরা 6.2 চ্যাপ্টার আগামী দিন ইনশাল্লাহ শেষ করব। আজকে এতটুকুই, সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।